আমাদের রকের আড্ডায় আজকে অনেকদিন পরে বোকেনদার উপস্থিতি। আমরা বললাম, বোকেনদা কোথায় গেছিলে? বোকেনদা বলার তো বলে গেলাম, মা আর জেঠিকে কাশি, ওখানে আমার এক কাশীবাসিনী মাসি আছে, সেই কাশীবাসিনী মাসির সঙ্গে কাছে নিয়ে গেছিলাম। ওরা কদিনের জন্য থেকে গেলেন ওখানে। আমি চলে এলাম এখানে। আমার আর ওখানে ভালো লাগলো না। বলো, ও কাশি গিয়েছিলে, বেনারস? মুকেন্দা ঘুরুকুচকে বলল, হ্যাঁ রে জগা, দেশটা কত বছর স্বাধীন হয়েছে রে? জগা বললো, তা তো ওই 77-78 বছর। 77-78 বছর। এখনো সেই ইংরেজির শেখানো দাসত্ব ভুলিয়ে গেল না বেনারস? কেন রে? বারাণসী বলতে কি জিভে ব্যথা করে? জগা বললো, ও আচ্ছা, বারাণসী। দীপকের দিকে তাকিয়ে কঠিন গলায় বোকেন্দা বলল, বারাণসী মানে জানিস? দীপক একটু আমতা আমতা করে চুপ করে রইল। বোকেন্দা বললেন, এখানে দুটো নদীর সঙ্গমস্থল, বরুণা আর অসি। এই বরুণা আর অসি থেকে এসছে বারাণসী। আর কাশী, কাশী মানে হলো কাশ শব্দ থেকে এসছে, মানে উজ্জ্বল নগরী। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিব এই কাশীর এই নগরী প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশ্বনাথ মন্দিরও তাঁরই তৈরি। তবে সেটা পৌরাণিক কাহিনী। বর্তমান মন্দির যেটা দেখছিস, সেটা লুঠেরা বংশধর, পরধর্ম বিদ্বেষী, ধর্মান্ধ, অত্যাচারী শাসক ঔরঙ্গজেব সেটা ভেঙেছিল। তার খানিকটা অংশ ভেঙে জ্ঞানবাপী মসজিদ আর এই বিশ্বনাথ মন্দির অহল্যাবাই নতুন করে তৈরি করে দেয়। বারবার ভাঙা হয়েছে, আমরা সেই ইতিহাসটা মনে রাখি, কিন্তু ঔরঙ্গজেব যেটা ভেঙে অন্যায় করেছিলেন সেটা কোনো ইতিহাস বলে না। যাকে সকাল ছাড়। এই যে মিলন রেস্টুরেন্টের দিকে তাকিয়ে বলে, মিলনদা বললে, আগে বোকেন, আমি মিলন নই, আমি ফণি। আমার রেস্টুরেন্টের নাম মিলন কেবিন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি জানি, এটা বললাম আর কি। তো ফণিদা, 4টে ফাউল কাটলেট। একটু হেসে ফণিবাবু বললেন, ফাউল কাটলেট কথাটা অনেকদিন বাদে শুনলাম। এটা তো বহু পুরনো কথা। এটা আসলে চিকেন কাটলেটটা আগেকার দিনে ফাউল কাটলেট বলা হতো, জানো তো? ফাউল মুরগি খাওয়ার গল্প শোনো। গল্প নয়, সত্যি ঘটনা, চোখে দেখা। আগেকার দিনে, সেই সময় আজ থেকে 65-70 বছর আগে, গোড়া হিন্দু বাড়িতে মুরগি ঢুকতো না। মুরগির মাংস দূরস্থান, ডিম কিছুই ঢুকতো না। তবে অনেক পরিবার যারা মুরগির মাংসের রস পেয়েছে বা খেতে ইচ্ছুক, বা যারা এসব সংস্কারের ধার ধারেন না, তারা মুরগির মাংস খেতেন। কেমন করে শুনবে? শ্যামবাজারের বাজার থেকে কিনতো না। বাজারের বাইরে মুসলমান মুরগির দোকান থাকতো, সেখান থেকে কিনতো না। হিন্দু দোকানও ছিল, অনেকেই হালাল করা মুরগির মাংস খেত না, সেই হিন্দুর দোকান থেকেই কিন্তু শ্যামবাজার থেকে নয়, কদাচ নয়। তারা টুক করে চলে যেতেন হাতিবাগান বাজারে। শ্যামবাজার থেকে হাতিবাগান হেঁটেই যাওয়া যায়, কোনো ব্যাপার না। শিখদের বাগানের ভেতর দিয়ে হেঁটে চলে যেতেন। আর হেঁটে গিয়ে ওখান থেকে মুরগির মাংস কিনে ঝাড়ন, লাল পাড়, সেই ঝাড়নে বেঁধে, প্লাস্টিক তো তখন ছিল না, ওটা শালপাতা দিয়ে সুন্দর প্যাক করে দিত যাতে রক্ত টক্ত না পড়ে। ঝাড়নে করে বেঁধে নিয়ে চলে আসতেন বাড়িতে। তারপর রান্নাঘরের দরজা বন্ধ করে, সেই তখন বলা হতো ফাউল, 1 সের বা 1.5 সের 2 ফাউল আসতোই। সেই ফাউল বাড়িতে দরজা বন্ধ করে রান্না করা হতো। রান্নাঘর থেকে বিজাতীয় গন্ধটা গায়ে গায়ে লাগা বাড়ি,
জানতে পারলে একদম লজ্জার এক শেষ যে এ মা, ছি ছি, মুরগি খায়, হাঁসের ডিম, মুরগির ডিম না। তা আবার অনেক বাড়িতে নিয়ম ছিল পুরুষেরা হাঁসের ডিম খেত, মেয়েদের, কুমারী মেয়েদের ডিম খেতে দেওয়া হতো না। ওখানে আবার একটা বাচ্চা শিশু সন্তান হওয়া সম্পর্কে একটা সংস্কার জড়িয়ে রেখে দিয়েছিল। আর সংস্কারে আর লোকধর্ম মানতেই হবে। যুধিষ্ঠির পর্যন্ত মহাভারতে বলেছেন যুগ ধর্ম অবশ্য পালনীয়। যাই হোক, সে কথা ছাড়ো। তো এই মুরগির মাংস গোপনে রান্না হতো, গোপনে খাওয়া হতো, রাত্রে লুচি মাংস হতো। আর হাড়গোড়, না না, সেগুলো কিষানের গাড়িতে ফেলা যাবে না। কিষান ছিল এই পাড়ার জমাদার, সে তুলে নিয়ে যেত সব বাড়ি থেকে। তখন এই বাড়ি থেকে তোলার সিস্টেম ছিল না, রাস্তার পাশে জায়গা ছিল, সেখানে ফেলে আসতে হতো। সেখান থেকে কিষান আমাদের পাড়ায় যে ছিল সে তুলে নিয়ে যেত। গাড়িও দাঁড় করানো থাকতো একটা, সেখানে ফেলা যাবে না, একটু দূরে কোথাও গিয়ে ফেলে আসতে হবে, যাতে লোকজন একেবারেই টের না পায় যে মুকুজ্জে বাড়ি, চাটুজ্জে বাড়ি, এদের বাড়িতেও চিকেন নয়, ফাউল, তখনকার দিনে ফাউল ঢোকে। আর শ্যামবাজারের মোড়ের জহরবাবুর দোকানে ফাউল কাটলেট পাওয়া যেত, কিন্তু জহরবাবুর দোকানে সাধারণত অনেকেই এই কারণে জহরবাবুর দোকানে চপ কাটলেট খেতেন না, কিন্তু জহরবাবুর দোকানের ফাউল কাটলেট আর মিট চপ খুবই উৎকৃষ্ট শ্রেণীর ছিল। যাই হোক, তো এইভাবে গোপনে ফাউল মুরগি খাওয়া হতো তখনকার দিনে। আর পাঁঠার মাংস তো অবশ্য কোনো দোষ নেই, সে তো একদম দেবভোগ্য। পাঁঠা বলি হয় কালী পুজো, অন্যান্য অনেক পুজোতেই বলি হয় পাঁঠা, সুতরাং পাঁঠা নিয়ে কোনো সমস্যা ছিল না। মুরগির ডিম, বাড়িতে ছোট বাচ্চাদের তো নানা রকম তখনকার দিনে লেগেই থাকতো, এখনও থাকে। অসুখ টসুখ করলে ডাক্তাররা বলতেন 2টো করে হাফ বয়েল দেবেন। বাচ্চা তো উচ্ছ্বসিত হয়ে উঠত শুনে, বাড়ির লোকেরা গ্যাঁগুই করে বলতো, আগে মুরগির ডিম তো দেখুন, ও ছেলের স্বাস্থ্য চান না সংস্কার বাঁচিয়ে রাখতে চান, কোনটা চান দেখুন। 2টো হাফ বয়েল মুরগির ডিম ওকে খাওয়াতে হবে, প্রোটিনের হেভি ডিফিসিয়েন্সি, আর হাফ বয়েল মুরগির ডিম খেলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে সেটা। ডাক্তারের বিধান, বাড়িতে 1-2টো করে ডিম ঢুকতে লাগলো। ক্রমে আস্তে আস্তে মুরগির ডিমের লাইসেন্স খুলে গেল, পাওয়া গেল। এই প্রসঙ্গে একটা কথা বলে, যতদূর জানি স্বামী বিবেকানন্দ একবার তার 2 গুরুভাইকে নিয়ে, তখন শ্রীরামকৃষ্ণ বেঁচে, পিরুর দোকানে, চাচার দোকান, যেটা চাচার দোকানের ফাউল কাটলেট বিখ্যাত, এখন দোকানটা রাস্তার উল্টো দিকে চলে গেছে, সেই পিরুর দোকানে গিয়ে তার 2 গুরুভাই সতীর্থকে নিয়ে মুরগির ডালনা খেয়েছিলেন। তখন বলা হতো যারা মুরগি নাম উচ্চারণ করলে জাত চলে যাবে, বলতো রাম পাখির ডালনা। তো সেই রাম পাখির ডালনা খেয়েছিলেন। বিবেকানন্দ স্বামীজি নরেনের তো সমস্যা ছিল না, তার অল্পেতে সন্তুষ্টিও ছিল না। অন্যেরা সংস্কার কাটানোর জন্য একটু আঙুল ডুবিয়ে জিভে দিয়েছিল, আর নরেন অবশ্য তৃপ্তি করেই সবটা খেয়েছিল। পরবর্তীকালে সেই 2 দিন পরে বা সেই দিনে আমার ঠিক জানা নেই বা মনে নেই, শ্রীরামকৃষ্ণকে ব্যাপারটা বলা হয়, জানানো হয়। উনি জানতে পেরে বলেন, বেশ বেশ, তোদের সংস্কার মুক্ত হলি। শ্রীরামকৃষ্ণ সংস্কার মুক্ত মানুষ ছিলেন, তোরা সংস্কার মুক্ত হলি। আর নরেন সবটা খেয়েছে, নরেনের কিছুতেই দোষ নাই, ওর ভেতরে যে অগ্নি আছে তাতে সব পুড়ে শেষ হয়ে যাবে। এই হচ্ছে কলকাতার মুরগি খাওয়ার গল্প আর এই মুরগি খাওয়ার ইতিহাস। তারপরে এখন তো ফাউল চিকেন সব বাড়িতে আসে, তবে এই ফাউল কাটলেট নামটা উঠে গেছে, ফাউল নামটা উঠে গেছে। হেমেন্দ্র কুমার রায়ের বইতেও ফাউল শব্দটা আমরা পাই। নমস্কার।